ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ঝাড়গ্রাম লার্নিং পয়েন্ট চ্যানেল। আজ আমি নবম শ্রেণীর নভেম্বর মাসের বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো আগামীতে তোমরা যখন দশম শ্রেণীতে উঠবে, তোমাদের এরকমই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পাওয়ার জন্য আমার ঝাড়গ্রাম লার্নিং পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেয়ে যাবে। তো চলো আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরে। বাংলা দ্বিতীয় ভাষা পূর্ণমান রয়েছে 50। প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 নম্বরের 10টি করতে হবে, 30 নম্বর রয়েছে। তো প্রথম প্রশ্ন রয়েছে, একই রীতি তব, বক্তাকে তিনি কোন রীতির কথা বলেছেন? তো উত্তর হয়ে যাবে, একই রীতি তব বক্তা হলেন রাবণ। পিতা পুত্রের দুঃখে সর্বদাই দুঃখী হয়, তাই যদি হয় তাহলে ঈশ্বর বা বিধাতা তিনি তো জগতের পিতা, আমিও তো জগতের মানুষ। আমার দুঃখ দেখে তুমি আমার পিতা, তোমারও তো কষ্ট হওয়া উচিত। তাহলে তুমি কেন জগতের মানুষের এই দুঃখের কারণ হও বা দুঃখগুলো দেখে চুপ করে থাকো? এই রীতি বা নিয়মের কথাই বলেছেন। পরের প্রশ্ন রয়েছে, বাঙালিকে দেখেছো? প্রশ্নটি কে করেছেন? উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছে? উত্তর হয়ে যাবে, বাঙালিকে দেখেছো প্রশ্নটি করেছেন আকবর। বাঙালি বড় বুদ্ধিমান, কিন্তু শরীর ও মন সম্পর্কে বড় দুর্বল। শান্ত শিষ্ট ধীর মিষ্টভাষী প্রেমপূর্ণ প্রাণ, কিন্তু দুর্বলতার জন্য বাঙালিতে একতা নেই। বাঙালিতে সত্যনিষ্ঠার অভাব, বাঙালি পরশ্রী কাতর স্বার্থপর। একা বাঙালি মহাশক্তি জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিমত্তায়, কর্মতৎপরতায়, বাকপটুতায় বাঙালি জগতে অদ্বিতীয়। মহাশক্তিমান সম্রাটেরও পূজনীয়, কিন্তু একত্র দোষ বাঙালি অতি তুচ্ছ, হীন হতেও হীন। অন্য জাতির দোষ কার্য, বাঙালির দোষে কর্মহীন। পরের প্রশ্ন রয়েছে, সে রাত্রিতে যন্ত্রণার পরিসীমা ছিল না। বাংলার ইতিহাস গদ্যাংশে অনুসরণে সেই রাতের বিবরণ দাও। তো উত্তর হবে সেনাপতি মানিকচাঁদের হাতে দুর্গ সমর্পণ করে নবাব নিশ্চিন্তে শিবিরে গমন করলেন। দুর্গে 14 জন ইউরোপীয় বন্দী ছিল। সেনাপতি সেই রাতে বন্দীদের দীর্ঘ 12 হাত এবং পোস্তে 9 হাত এক গৃহে নিক্ষেপ করে নিশ্চিন্তে ঘুমালো। সেই গৃহে একটি মাত্র জানালা ছিল এবং বায়ু সঞ্চারের কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। সেই রাতে বন্দীদের যন্ত্রণার পরিসীমা ছিল না। প্রচণ্ড গরমে এবং ঘোরতর পিপাসায় তারা কাতর হলো। তারা রক্ষীদের নিকট বারবার প্রার্থনা করে যে জল পেল, তাতে কেবল তাদের ক্ষিপ্ত প্রায় করল। জানালার কাছে যাওয়ার জন্য তারা পরস্পর বিবাদে লিপ্ত হলো, কারণ সকলেই বাঁচার তাগিদে লড়াইয়ের কাছাকাছি। নিদারুণ এই ইতিহাসের সাক্ষী সেই রাত। পরের প্রশ্ন রয়েছে, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা সংলাপটি কার, কিভাবে তিনি তা বাস্তবায়িত করবেন? তো উত্তর হয়ে যাবে, সংলাপটি সুপ্রিয়ার। শ্রাবস্তিপুরে দুর্ভিক্ষের সময় গৌতম বুদ্ধ নিজ ভক্তদের ডেকে ক্ষুধার্ত মানুষের অন্নদানের দায়িত্ব নিতে বললেন, কিন্তু ধনবান ও ক্ষমতাবানরা রত্নাত্মক শ্রেষ্ঠ সামন্ত জয়সেন ও ধর্মপাল নানা অজুহাত দিয়ে কেউ তাকে অন্নদানের দায়িত্ব নিতে চাননি। তাদের কথা শুনে সভাঘর নির্বাক হয়ে যায় এবং গভীর দুঃখে বুদ্ধের চোখে জল চলে আসে। সুপ্রিয়া নামে এক ভিখারি
বুদ্ধের চরণে স্পর্শ করে ওঠে দাঁড়ায় এবং সে জানায় খাদ্যহারা ক্ষুধার্ত মানুষের অন্নদানের দায়িত্ব নিতে চায়, কিন্তু সবাই জিজ্ঞাসা করে সে নিজে ভিখারি, সে কেমন করে সবাইকে অন্ন দেবে। এই কথার উত্তর সে জানায় তার শুধু ভিক্ষাপাত্র আছে, কিন্তু সে দিনহীন মেয়ে, অক্ষম, তাই সে সবার দয়া পাবে, যা দিয়ে সে জগতের ক্ষুধা মিটাবে। এখানে সে নগর লক্ষ্মীর ভূমিকায় অবতীর্ণ হয়ে এবং তার মানবতার দিকটি তুলে ধরা হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। উদ্ধৃতাংশের আলোকে পোস্টমাস্টার এবং রতনের সম্পর্ক গল্পে কিভাবে চিত্রিত হয়েছে তার পরিচয় দাও। তো উত্তর হয়ে যাবে, পোস্টমাস্টার গ্রন্থটি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত গল্প। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি একতলাতে যখন পোস্ট অফিস ছিল, তিনি প্রতিদিন পোস্টমাস্টারদের দেখতেন। কলকাতা থেকে অজপাড়া গাঁয়ের পোস্ট অফিসের কাজ করতে থাকা পোস্টমাস্টার বাবুর প্রতি এক অসহায় অনাথ ব্রাহ্ম বালিকার সহজ সরল অথচ গভীর প্রাণের টান এবং পোস্টমাস্টারের কাজ ছেড়ে যাওয়ার সময় বালিকার মনের অব্যক্ত আরতি, এই রবীন্দ্রনাথের গল্পটি এক মর্মস্পর্শী ও সকরুণ কাব্যধর্মিতায় মণ্ডিত করেছেন। গণ্ডগ্রামে শহরে পোস্টমাস্টার বাবু একাকিত্ব দূর করেছে রতন, তাকে সঙ্গ দিয়ে, পরিচর্যা দিয়ে গ্রাম্য বালিকার স্বাভাবিক সারল্যতাকে বড় আপন করে নিয়েছে রতন। পোস্টমাস্টার রতনকে তার বাড়ির কথা, নিকটজনের কথা শুনিয়েছে, লেখাপড়া শিখিয়েছে তাকে। পোস্টমাস্টার বাবু অসুস্থ হয়ে পড়লে তাকে দিনরাত সেবা শুশ্রূষা করে ভালো করেছে রতন। কিন্তু তারপরে যে তার ছিঁড়ে যায়, বেসুরো হয়ে যায় তার ঘর। পোস্টমাস্টার পাড়াগা ছেড়ে শহরে ফিরতে উদগ্রীব, বদলির দরখাস্ত পাঠায়। দরখাস্ত নাকচ হলে চাকরি ছেড়ে ফিরে যাওয়ার উদ্যোগ নেন তিনি। নিজেই রতনকে এই কথা জানালে হতবাক হয়ে যায়। পোস্টমাস্টারকে সে বলে তাকে সঙ্গে নিয়ে যেতে। এই কথা রতনের স্বপ্নেও জাগরণে ঘুরপাক খেতে লাগে। যাবার সময় পোস্টমাস্টার রতনকে আশ্বস্ত করেন যে নতুন পোস্টমাস্টারকে রতনের বিষয়ে বলে যাবেন। রতন পোস্টমাস্টারের পা ধরে মনের যন্ত্রণাকে ঢাকাতে চায়। দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, ভাবতে হবে না। নৌকোয় উঠে রতনের কথা ভেবে, তার করুণ মুখচ্ছবি মনে করে পোস্টমাস্টার বিচলিত হলেও নৌকা অনেকটা এগিয়ে গিয়েছে। দুটি নরনারীর নিভৃত মনের সংযোগ ঘটনাক্রমে তার করুণ পরিসমাপ্তি অতি সহজ সাবলীল ভঙ্গি তুলে ধরেছে। পরের প্রশ্ন রয়েছে, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধনধান্যে পুষ্পভরা কবিতায় সকল দেশের রানীর যে রূপ দেদীপ্যমান হয়ে উঠেছে তার পরিচয় দাও। তো উত্তর হয়ে যাবে, ধনধান্য পুষ্পভরা যে গানটি আমরা গেয়ে থাকি সেটি আসলে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের অংশ। গানটিতে দেশমাতৃকার প্রতি অটুট ভালোবাসা প্রতিফলিত হয়েছে। সর্বদেশের থেকে সর্বাঙ্গীন সুন্দর হলো কবির বাংলা মা। বাংলার আকাশে চাঁদ সূর্য তারার সমারোহ, মেঘের লুকোচুরি অনবদ্য তুলনাহীন, পাখির কাকলি ঘুম ভাঙায় আর রাত নামায়। বাংলার বুক চিরে বয়ে যায় সরস নদী, পাহারা দেয় বিশালাকার পাহাড়। পরের প্রশ্ন রয়েছে, বিশালাকার পাহাড়, তারপরে আরেকটু রয়েছে অংশটা,
এই স্নেহের নীড়ের প্রতি তীব্র ভালোবাসাতেই কবি প্রার্থনা জানিয়েছেন যে তিনি বাংলার বুকে মৃত্যুবরণ করে আসলে প্রবল দেশাত্মবোধ জাগ্রত কবি বাংলা মায়ের সুফলা সুজলা ভাণ্ডারে সৌন্দর্যে আপ্লুত। এরপরে 1.7 প্রশ্ন রয়েছে, কি করে পড়তে হয়? অধ্যয়ন ও জ্ঞানলাভ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন? অধ্যয়ন ও জ্ঞানলাভ প্রবন্ধে প্রাবন্ধিক কি করে পড়তে হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বলেছেন ছাত্রের প্রধান কর্তব্য অধ্যয়ন, আর এই অধ্যয়ন তপস্যা ছাড়া কিছু নয়। একাগ্রচিত্ততা এই তপস্যায় সিদ্ধিদান করে। প্রথমে কথা এই যে কি করে পড়তে হয়, কথক বলেছেন ক ঘন্টা পড়ো তার হিসাব রাখার দরকার নেই, কি রূপে একাগ্রতার সহিত অধ্যয়ন করো সেটাই সবার চেয়ে দরকারি জিনিস। পড়াশোনার উদ্দেশ্য সফল করতে হলে ঘন্টার উপর নয়, একাগ্রতার উপর নির্ভর করতে হয়। আমি আজ সকালে খুব পড়েছি, কিন্তু মোটে 1 ঘন্টা কি তার কিছু বেশি। এইভাবে আমি রোজেই পড়ি, তা রবিবার নেই, ছুটিও নেই, অবকাশ নেই। এইভাবে সমানে নিষ্ঠা একাগ্রতার সহিত পড়ে যেতে হবে। এরপরে পরের প্রশ্ন এখানে রয়েছে, সমগ্র ধরার স্পর্শ পায় এক ঠাঁই ডাকটিকিট কবিতায় কবি কোথায় কিভাবে সমগ্র ধরার স্পর্শ পেলেন? উত্তর হয়ে যাবে যুক্তরাজ্য, চিলি, পেরু, ফিজি, মিশর, সুদান, চীন, পারস্য, জাপান, তুর্কি, রুশ, ফ্রান্স, গ্রিসে সমস্ত ডাকটিকিট স্পর্শ করে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বিভিন্ন দেশের ডাকটিকিট সংগ্রহ করতে ভালোবাসতেন। এর মধ্য দিয়ে কবির আন্তর্জাতিক উৎসুক দেখা যায়। কবি বিশেষ করে পুরনো ডাকটিকিট ভালোবাসতেন, তা ছেঁড়া কাটা ছাপা মারা স্বদেশি বা বিদেশি যে কোনো হলেই হলো। বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করা যেমন মানুষের শখ, তেমনি বিভিন্ন দেশের ডাকটিকিট সংগ্রহ করাও একটি শখ। এটা শখের ব্যাপার হলো প্রকৃতপক্ষে ঘরে বসেই এই সামান্য ডাকটিকিটের ওপর অঙ্কিত চিত্রের মধ্য দিয়ে পাওয়া যায় সমগ্র বিশ্বের ভৌগোলিক, অর্থনীতি, পৌরাণিক, ধার্মিক ও সাংস্কৃতিক পরিচয়, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের স্পর্শ, সুখ দুঃখ স্মৃতি জড়ানো এই পুরনো ডাকটিকিটের মধ্যে অনুভব করা যায় সমগ্রকে ধরার স্পর্শ। পরের প্রশ্ন রয়েছে, অধ্যয়ন ও জ্ঞানলাভ রচনা অনুসরণে পাঠাগার সম্পর্কে লেখকের অভিমত ব্যক্ত করো। তো উত্তর হয়ে যাবে অধ্যয়ন ও জ্ঞানলাভ রচনার লেখক প্রফুল্লচন্দ্র রায় জানিয়েছেন যে এদেশের ছাত্রদের অধ্যয়নের জন্য উপযুক্ত পরিবেশ থাকে না। ছাত্রদের মেসের হট্টগোলের মধ্যে সরস্বতীর আরাধনা চালিয়ে যেতে হয়। এমনকি বিত্তবান ব্যক্তিগণও বাড়িতে ছাত্রদের পড়াশোনার জন্য কোনো আদর্শ স্থান প্রদান করেন না। এই প্রসঙ্গে পাঠাগারের কথা উত্থাপিত হয়েছে। লেখকের মতে পাঠাগার হলো ছাত্রের একাগ্র মনে অধ্যয়ন ও সাধনা করার স্থান। পাঠাগারকে ঠাকুর ঘরের মতো পবিত্র স্থান দিতে হবে, তাহলে বিঘ্ন ছাড়াই পড়ুয়া তার অধ্যয়ন তপস্যায় মগ্ন হতে পারে। পরের প্রশ্ন রয়েছে ডাকটিকিট কবিতায় ডাকটিকিটের বিপুল ঐশ্বর্য ও বৈচিত্র্য কিভাবে প্রতিভাসিত হয়ে উঠেছে তা আলোচনা করো। তো উত্তর হয়ে যাবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর ডাকটিকিট কবিতায় ডাকটিকিটের বিপুল ঐশ্বর্য ও বৈচিত্র্য সহজ সরল কাব্যিক ভাষায় ব্যক্ত করেছেন।
পুরনো ছেঁড়া ডাক টিকিট স্পর্শ করাও কবির কাছে পৃথিবী জয়ের সমতুল্য। যুক্তরাজ্য, চিলি, পেরু প্রভৃতি দেশের নানা ডাক টিকিটের অঙ্কিত চিত্র সমূহ সে দেশের ঐশ্বর্যকে প্রকাশ করে। যুগ্ম হস্তি, সিংহ, পদ্ম, সূর্যমুখী নিশান, ময়ূর, হরিণ, অর্ধচন্দ্র, মুকুট, বিষাণ যেন ক্ষুদ্রাকার চিত্রের মাধ্যমে দেশের সংস্কৃতি, বিশ্বাস, নিশান, সূর্যমুখী নিশান, ময়ূর, হরিণ, অর্ধচন্দ্র, মুকুট, বিষাণ যেন ক্ষুদ্রাকার চিত্রের মাধ্যমে দেশের সংস্কৃতি, বিশ্বাস, বৃত্তি বিনিময় ইত্যাদি ভাব মনতার সঙ্গে ডাক টিকিটের ফুটে ওঠে। এই তাই ক্ষুদ্রাকৃতি ডাক টিকিটগুলি কবির কাছে সম্পদের সমতুল্য। সেই ডাক টিকিট স্পর্শ করে কবি পৃথিবী পরিক্রমণ নেয় আনন্দ লাভ করেন। এরপরে রয়েছে তোমাদের দুইয়ের দাগের রয়েছে নিম্নলিখিত ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে বিপ্রকর্ষ যে ধ্বনি পরিবর্তন রীতির সমার্থক। তো অ্যান্সার হয়ে যাবে, উত্তর হয়ে যাবে মধ্যস্বরাগ্রম। তারপরে মান্য চলিত বাংলায় হর্ষই, হর্ষু, এ, ও এই চারটি ধ্বনিকে বলা হয়, উত্তর হয়ে যাবে অর্ধস্বর। একটি তুলনাবাচক তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে তম। এরপরে রয়েছে দুয়ের দাগের রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, অনুসর্গ কত প্রকার ও কি কি। তো উত্তর হয়ে যাবে অনুসর্গ দুই প্রকার, শব্দজাত বা নাম অনুসর্গ, ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ। পরের প্রশ্ন রয়েছে সংযোগমূলক ধাতুর একটি উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে সংযোগমূলক একটি ধাতুর উদাহরণ হলো কর যোগে জিজ্ঞাসা কর। পরের প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের সূত্রগুলি প্রধানত কয়টি ধারায় বিভক্ত। তো উত্তর হয়ে যাবে 4টি ধারায় বিভক্ত। 1 ধ্বনি লোপ, 2 ধ্বনির আগম, 3 ধ্বনির রূপান্তর, 4 ধ্বনির স্থানান্তর। এরপরে পরের প্রশ্ন রয়েছে বাংলায় দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি কোনগুলি। উত্তর হয়ে যাবে দন্তন্য ল, দন্তস্ব র। এরপরে পরের প্রশ্ন রয়েছে অঘোষ ব্যঞ্জনধ্বনি বলতে কি বোঝো। উত্তর হয়ে যাবে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রের পর্দায় কোনো কম্পন হয় না তাদেরকে অঘোষ ব্যঞ্জনধ্বনি বলে। যেমন প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি যথা ক, খ, চ ইত্যাদি অঘোষ ধ্বনি। এরপরে পরের প্রশ্ন রয়েছে মৌলিক শব্দ বলতে কি বোঝো। যে শব্দের গঠনকারী ধ্বনিগুলিকে ভাগ করা যায় না কিংবা ভাগ করা হলেও কোনো অর্থবোধক ধ্বনি পাওয়া যায় না তাকেই মৌলিক শব্দ বলে। যেমন এ, ও, মা, বই ইত্যাদি। এরপরে পরের প্রশ্ন রয়েছে নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি। উত্তর হয়ে যাবে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, মিশ্র শব্দ, খণ্ডিত শব্দ ও অনুদিত শব্দ। পরের প্রশ্ন রয়েছে তদ্ভব শব্দের 2টি উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে স্বর্ণ থেকে সোনা, চক্র থেকে চাকা। পরের প্রশ্ন রয়েছে দেশি শব্দকে অজ্ঞাত মূল শব্দ বলা হয় কেন। উত্তর হয়ে যাবে সংস্কৃত ছাড়া ভারতবর্ষে বসবাসকারী অন্যান্য প্রাচীন অনার্য জাতি গোষ্ঠীর ভাষা থেকে যে শব্দ বাংলা ভাষার কিছুটা পরিবর্তিত বা বিকৃত হয়ে এসেছে তাদের দেশি শব্দ বলে। এই অনার্য বা দেশি শব্দগুলির প্রকৃত ব্যুৎপত্তিগত উৎস জানা যায়নি, তাই এই শব্দগুলিকে অজ্ঞাত মূল শব্দ বলা হয়, যেমন ডিঙ্গি। পরের প্রশ্ন রয়েছে তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো। উত্তর হয়ে যাবে চুরুট ও আকাল। পরের প্রশ্ন রয়েছে একটি তৎসম অব্যয় একটি খাঁটি বাংলা
অব্যয়ের উদাহরণ দাও। তো উত্তর হয়ে যাবে একটি তৎসম অব্যয়ের উদাহরণ হচ্ছে অতএব, আর একটি খাঁটি বাংলা অব্যয়ের উদাহরণ হবে আর্মি, আচ্ছা, তবু, এগুলি। এরপরে পরের প্রশ্ন, ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে? তো উত্তর হয়ে যাবে 4 ধরনের হয়ে থাকে, মৌলিক, সাধিত, সংযোগমূলক ও যৌগিক। এরপরে রয়েছে ভাব সম্প্রসারণ করো, বিরাম কাজের অঙ্গ একসাথে গাঁথা, নয়নের অংশ যেন নয়নের পাতা। তো এর ভাব সম্প্রসারণটা দেখে নিই। চোখের পাতা যেমন চোখকে বিশ্রাম দিয়ে দৃষ্টিকে স্বাভাবিক রাখে, মানুষের কর্মমুখর জীবনে বিশ্রামের ভূমিকাটিও সেই রকম। অনবরত কাজ করলে মানুষ শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই পরিশ্রান্ত হয়ে পড়ে, তখন তার প্রয়োজন হয় বিশ্রামের। বিশ্রামের পর আবার সে ফিরে পায় নতুন কর্মশক্তি, নতুন উদ্যম। পরিশ্রমের পর প্রয়োজনীয় বিশ্রাম গ্রহণ না করলে মানুষ অবসাদে আক্রান্ত হয়, কাজ তার কাছে বোঝা হয়ে দাঁড়ায়, কর্মভার তার জীবনকে করে তোলে আনন্দহীন। অথচ কাজের ফাঁকে ফাঁকে পরিমিত বিশ্রাম পারে এই আনন্দহীন কর্মভারকে প্রাণময় কর্মমুখরতায় রূপান্তরিত করতে। সুতরাং সুষ্ঠুভাবে কর্ম সম্পাদনের জন্য কাজের সঙ্গে বিরামকেও যুক্ত করতে হবে। কাজের অবকাশে বিরামকালে মানুষের সৃজনশীলতায় বিভিন্ন দিক বিকশিত হওয়ারও সুযোগ পায়। বিরাম আছে বলেই মানুষ বুঝতে পারে সে আত্মপরিচয়হীন যন্ত্র নয়, তার নিজস্ব একটি জগৎ আছে। সব মিলিয়েই বিরাম তাই আমাদের কর্মজীবনের পক্ষে অপরিহার্য। তো পরবর্তীতে যদি তোমাদের স্কুল থেকে এরকমই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র দেয়, তাহলে সেই প্রশ্নের উত্তরও আলোচনা করব। পরের ভিডিও পাওয়ার জন্য আমার ঝাড়গ্রাম লার্নিং পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।